ভুটানে ঘুরতে আসলে আমরা চেনা কিছু নাম ছাড়া অন্য কোনো জায়গা এক্সপ্লোর করি না। ফোবজিকা এমন একটা জায়গা যেটা লোকমুখে খুব একটা শোনা যায় না। ফুনাকা থেকে আমরা বেরিয়ে পড়লাম ফোবজিকার পথে। এই জার্নিতে আমরা 4000 থেকে 10,000 ফিটে পাড়ি দেবো। ফোবজিকা এমন একটা জায়গা যে জায়গাটা নিয়ে লোক সমাজে খুব একটা কথা শোনা যায় না, স্পেশালি ট্যুরিস্টদের মাঝে। তাহলে চলুন আজকে আমরা একসাথে এই অজানাকে জানবো। কিন্তু তার আগে যদি আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল এক্ষুনি সাবস্ক্রাইব করেন আমার। ফুনাকা থেকে ফোবজিকা যাওয়ার পথে আমরা ওভারনাইট হোটেল পেমাকার পথে স্টে করেছিলাম। ডিলাক্স রুম ক্যাটাগরিতে বিশাল বড় রুম, ক্লিন বাথরুম, 24 আওয়ার্স হট ওয়াটার, আর এখানে রেস্টুরেন্টের খাবারের অপশনও আছে। একটা জিনিস বলে রাখি, এখানে যে 3 স্টার রুমের প্যাকেজে ব্রেকফাস্ট আর ওয়াইফাই কিন্তু ইনক্লুডেড। ফোবজিকা যাওয়ার রাস্তা কিন্তু একদম অন্যরকম। যত এগোচ্ছি ন্যাচারাল বিউটি চেঞ্জ হচ্ছে, আরও রাস্টিক হচ্ছে। অন দ্য ওয়েতে কোথাও একটু দাঁড়িয়ে কফি খেতেই হবে, কারণ চলার পথে যদি একটু খাওয়া দাওয়া না হয় তাহলে কিন্তু ঠিক জমে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম, এখানে একটা লোকাল ফ্রুট আছে, ফ্রুটটার ব্যাপারে জানতে হবে। খুব স্টলে বিক্রি হচ্ছে, দেখি যদি কোথাও সুযোগ পাই তাহলে দাঁড়িয়ে একবার ট্রাই করব। রাস্তায় খুব আমি ফলটা দেখতে পাচ্ছিলাম, এটা নাকি লোকাল ফল, এর নাম হচ্ছে পার্সিমন। খেয়ে দেখতে হবে কেমন, বাট দেখে মনে হচ্ছে অনেকটা আপেলের মতো টেক্সচারটা অনেকটা আপেল আর সবেদার মতো, কিন্তু অত মিষ্টি নয়, খুব কষা লাগলো। জানি না এরম খেতে হয় কিনা, আমার তো এক্সপিরিয়েন্স নিয়ে প্রথমবার খাচ্ছি, কিন্তু এটা নতুন জিনিস চেষ্টা করলাম, নতুন জিনিস ট্রাই করলাম অন দ্য ওয়ে। এটাই তো মজা ট্রাভেলের। এমাদাচ্ছি আপনাদের দেখিয়েছিল মনে আছে? এই সেই লঙ্কা দিয়ে এমাদাচ্ছি তৈরি হয়। এটা হলো আমাদের কলকাতা পাওয়া যায় শীতকালে শিমলা মির্চ। এর পকোড়া কিন্তু খতরনাক ভালো লাগে খেতে আমার। ফোবজিকা যাওয়ার পথে একটু স্টপ ওভার নিলাম নরবোডিং বলে একটা জায়গায়। সেখানে হোটেল কুনফেংয়ে আমরা একটু কফি ব্রেক নেব। কোনো ফ্যান্সি ক্যাফে নয়, কোনো আর্টিফিশিয়াল অ্যাম্বিয়েন্স নয়, একদম ন্যাচারাল অ্যাম্বিয়েন্সে। পেছনে পাহাড় দেখতে পাচ্ছেন, ক্লিয়ার স্কাই, আর তার মধ্যে এনজয় করছি গরম গরম কফি। আহ, জম্পেশ। একটা জিনিস কিন্তু না বলে থাকতে পারছি না, এখানে খাবার দাবার বড্ড এক্সপেন্সিভ। ফর এক্সাম্পল, 1 কাপ কফি নিল 120 টাকা। সিম্পল মিল্ক কফি, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু মাঝে মাঝে সত্যি গায়ে লাগছে। রনরিও, ভুটান ভালো লাগছে? আমরা যত ফোবজিকা থেকে এগোচ্ছি ল্যান্ডস্কেপও চেঞ্জ হচ্ছে, গাছের পাতার রং চেঞ্জ হচ্ছে, কারণ এখানে অটোমের কালার বেশ প্রমিনেন্ট, হালকা হলুদ, হালকা লালচে, বেশ ভালো লাগছে। ফোবজিকাতে আমাদের থাকার আস্থানা হলো দেওয়াচেন হোটেল। ভুটানে থাকা অন্যান্য 3 স্টার হোটেলের তুলনায় এই হোটেল কিন্তু সাইজে বেশ বড়। বিশাল বড় বেডরুম, সঙ্গে হিউজ কমফোর্টেবল বেড, রুম থেকে অসাধারণ ভ্যালির ভিউ, আর মডার্ন বাথরুমের সঙ্গে 24 ঘন্টা গরম জল। ফোবজিকাতে খাবার দাবারের অপশন কিন্তু খুব লিমিটেড আর চ্যালেঞ্জিং, কারণ এখানে নাম্বার অফ রেস্টুরেন্ট কিন্তু খুব সীমিত। ইন্টারেস্টিংলি এখানে ইন্ডিয়ান খাবারের অপশন বেশি, আর ভুটানিজ বা লোকাল ডিশের অপশন একেবারেই নেই। তাই সাজেশন হলো, যেখানে থাকছেন, যেই হোটেলে থাকছেন, সেখানে কিন্তু আগে থেকে খাবার বুক করে নেবেন। মানে লাঞ্চের অর্ডার দেবেন ব্রেকফাস্টে, আর ডিনারের অর্ডার দেবেন লাঞ্চে।
এবং এইখানে কিন্তু ডিনার রাত্রি 8টার মধ্যে কিন্তু ক্লোজ হয়ে যায়, তাই জন্য সেইভাবে কিন্তু আপনার দিনটাকে প্ল্যান করে নেবেন। লাঞ্চে অর্ডার দিলাম ভেজ নুডলস, সঙ্গে চিলি চিকেন, আর সাইডে জিঞ্জার পটেটো। স্পেশাল মেনশন জিঞ্জার পটেটোর জন্য, দারুণ খেতে, মানে এত ভালো খেতে এই ডিশটা আমি আগে কোনোদিন ট্রাই করিনি। এটা কিন্তু সত্যি অসাধারণ, যদি আসেন তো পারলে এখানে এটা ট্রাই করবেন। দেওয়াচেন হোটেলের রেস্টুরেন্টের আরেকটা স্পেশালিটি হলো এর সামনে গান্তে ভ্যালির ভিউ। এরকম সুন্দর টেস্টি লাঞ্চ আর সঙ্গে ভ্যালির ভিউ, জাস্ট মানে এই গ্রামে বসে এরকম ধরনের অ্যাম্বিয়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট পাবো, সত্যি বিশ্বাস করুন ভাবিনি। নুডলসটা একদম পাতলা নুডলস, সেই মোটা ঘ্যাচঘ্যাচে নুডলস নয়। নুডলস ভেজ হলেও টেস্ট কিন্তু যথেষ্ট ভালো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। চিলি চিকেনের সঙ্গে খুব ভালো যাচ্ছে। আর ভেজ নুডলসের সঙ্গে এই চিলি চিকেন একদম অ্যাপ্ট কম্বিনেশন। এর থেকে ভালো কম্বিনেশন অবভিয়াসলি আমরা কেউ এক্সপেক্ট করি না। খুব ভালো খেতে, এটা একদম ট্যাংরা স্টাইলের চিলি চিকেনের মতো নয়, একদম ড্রাই মাখা মাখা সসের সঙ্গে আর লঙ্কার সাথে, আর সঙ্গে কিছু দেখলাম ধনে পাতা দিয়েছে। নতুনত্ব টেস্ট, নতুনত্ব ফ্লেভার, নতুন জায়গায় নতুন ফ্লেভারটা ট্রাই করাই যায়। রেস্টুরেন্টের খাবার কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ। এই জিঞ্জার পটেটোর দাম পড়লো 180 টাকা, ভেজ নুডলসের দাম পড়লো 200 টাকা, আর চিলি চিকেনের দাম পড়লো 320 টাকা। এই দামের সঙ্গে আবার 20% ট্যাক্সও অ্যাড করবে। এটা একটু হাই এন্ড হোটেল হওয়ার জন্য ট্যাক্সের সংখ্যাটা যথেষ্ট বেশি। এই ফোবজিকা ভ্যালি বলতে পারেন কিন্তু প্রত্যন্ত গ্রাম, কোনো রকম কনস্ট্রাকশনের জঙ্গল তো নেই, তার সঙ্গে কিন্তু সিভিলাইজেশন এখানেও অনেকটা বছর পিছিয়ে। এর মধ্যেও কিছু ভালো রেস্টুরেন্ট, কিছু ভালো হোটেলস তো আছেই, কিন্তু তার সংখ্যা খুবই লিমিটেড। কিন্তু যেটা পজিটিভ সাইন হলো হচ্ছে এই এত সুন্দর ভ্যালি, অনেকটা সুইস আল্পসের মতো মনে হবে দেখে, সুইস ল্যান্ডস্কেপ মনে হবে, কিন্তু অসাধারণ। বাড়ির কাছে এত ভালো সুইস কাইন্ড অফ ফিলিং পেতে গেলে কিন্তু আপনাকে ফোবজিকা ভ্যালি আসতেই হবে। গাংতে গোম্পা ভুটানের এক অন্যতম প্রাচীন গোম্পা। 1613 সালে এই মনেস্ট্রির নির্মাণ হয়। 2002 থেকে 2008-এর মধ্যে এই মনেস্ট্রির আবার রেনোভেশন হয়। এখন যে পেছনে আপনারা ভিউটা দেখছেন, এটা কিন্তু রেনোভেশন পরের এর সৌন্দর্য। প্রত্যেক বছর 11 নভেম্বরে এই গোম্পাতে ব্ল্যাক নেক ট্রেন্স ফেস্টিভ্যাল হয়। লোকালসদের কথায় বলে যে টিবেট থেকে আসা ব্ল্যাক নেক ট্রেন্স এই গোম্পার মাথায় 3 চক্কর লাগিয়ে ফোবজিকা ভ্যালিতে যায়, আর ফোবজিকা ভ্যালি থেকে টিবেট ফেরার সময় এই একই পদ্ধতিতে 3 চক্কর লাগিয়ে তারা ফিরে যায়। তাই এই ফেস্টিভ্যাল হলো এই ব্ল্যাক নেক ট্রেন্সকে স্বাগত জানানোর জন্য। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে ঘুরতে ঘুরতে জানতে পারলাম যে এটা ভুটানের ওয়ান অফ দ্য লার্জেস্ট রেসিডেন্সিয়াল গোম্পা, মানে এখানে 150-এরও বেশি মঙ্কস বসবাস করে। মনেস্ট্রি খোলা সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি। ট্যুরিস্টদের জন্য কোনো রকম এন্ট্রি ফি নেই, কিন্তু মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি শুধু কিন্তু এই কোর্টইয়ার্ডে রেস্ট্রিক্টেড। গোম্পার ভেতরে কোনো রকম ক্যামেরা, মোবাইল ফোন, ফটোগ্রাফি কিচ্ছু অ্যালাউ না। সেন্ট্রাল ভুটানের ফোবজিকাতে পারো, থেম্পু বা ফুনাকার মতো এখনো মডার্নাইজেশন আসেনি। নেই কনস্ট্রাকশনের জঙ্গল, কিন্তু আছে খোলা উপত্যকা আর পাইনের জঙ্গল। এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা আজকে একটা ট্রেল করব। ট্রেলটার নাম হলো গাংতে ফোবজি ট্রেল। 4 কিলোমিটারের ট্রেল, ক্লেম করছে 1.5 ঘন্টা লাগবে। চলুন আপনারাও আমাদের সঙ্গে এই ট্রেলটা উপভোগ করবেন। গাড়ি আমরা এখানেই ছেড়ে দিলাম, ট্রেলের এন্ডে অপর পারে গাড়ি আবার আমাদের পিক আপ করে নেবে। এই 4 কিলোমিটারের ট্রেল হয়তো 1.5 ঘন্টার বেশিও লাগতে পারে, 1.5 ঘন্টার কমও লাগতে পারে, আপনার পেসের উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি সাজেস্ট করব তাড়াহুড়ো করবেন না, রিল্যাক্সড ওয়েতে নিজের মতো করে ট্রেলটা এনজয় করুন। এই যখন আপনি ফ্ল্যাট ল্যান্ড পাবেন, পাইন ফরেস্ট পাবেন, তার সঙ্গে লোকালদের থাকার ফার্ম হাউসও দেখতে পাবেন। অসম্ভব সুন্দর ফ্রেশ অক্সিজেন, এর থেকে ন্যাচারাল ডিটক্সিফিকেশন হতে পারে না।
খোলা উপত্যকা দিয়ে হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম পাইনের জঙ্গলে। ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্স আরও বেটার হয়েছে। এখানে এতটাই শান্তি আর নীরবতা, শুধু পাখির ডাক আর হালকা ঝিঝি পোকার আওয়াজ, আর তার পাতার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে হাওয়া। এক অদ্ভুত অসাধারণ এক্সপিরিয়েন্স। মানে এটা কিন্তু আপনারা যদি ভুটান আসেন, এটা কিন্তু প্লিজ এক্সপিরিয়েন্স করবেন। এটা কিন্তু খুব একটা পপুলার নয়, কারণ কমার্শিয়ালাইজডভাবে এটা অনেকেই জানে না, কিন্তু এখন তো জেনে গেলেন। আমাদের সামনে এখন দেখতে পাচ্ছেন ফোবজিকা ভ্যালির মার্শল্যান্ড। লেট অক্টোবর থেকে মিড ফেব্রুয়ারি অবধি টিবেট থেকে আসা ব্ল্যাক নেক ট্রেন্সে এই মার্শল্যান্ড পুরো ভরে ওঠে। ওই সময় হয়ে যায় এটা ওদের ব্রিডিং গ্রাউন্ড। যারা বার্ড ওয়াচিং বা বার্ড ফটোগ্রাফি পছন্দ করেন, এই ফোবজিকা ভ্যালিতে ওই সময় কিন্তু প্রচুর তাদের অপরচুনিটি পাবেন। শুনলে অবাক হবেন, 1980 সাল অবধি ভুটানে এই ব্ল্যাক নেক ট্রেন্সের শিকার হতো, আর আজকে এই পাখি হলো ভালনারেবল স্পিসিস। এই ফোবজিকা ভ্যালিতে অনেক জায়গায় কোনো ইলেকট্রিসিটি নেই, কারণ ওভারহেড তারে যাতে এই পাখিদের বা ক্রেনদের কোনো ক্ষতি না হয়। এখানে বার্ড ওয়াচিং এর জন্য বা ক্রেন ওয়াচিং এর জন্য ডেডিকেটেড কিছু ভিউ পয়েন্ট করে দেওয়া হয়েছে। আমি দাঁড়িয়েছি এমনই একটা ভিউ পয়েন্টে। শীতকালে আসলে আপনি এখানে ম্যাক্সিমাম এই ব্ল্যাক নেক ট্রেন্সের ভিউ পাবেন, কিন্তু শীতকালে একটাই প্রবলেম হলো এরকম সবুজ উপত্যকা থাকবে না। যারা ড্রোন ওড়াতে পছন্দ করেন তারা ফোবজিকা ভ্যালিতে আসলে আরও এনজয় করতেন যদি ফরেনার্সদের ড্রোন ওড়ানোর পারমিশন থাকতো। আনফর্চুনেটলি ফরেনার্সদের কিন্তু ড্রোন ওড়ানোর পারমিশন নেই, তাই জন্য নিজের চোখ দিয়ে দেখে যতটা পারেন এনজয় করে নিন। একটু ফিলোসফিক্যাল লাগছে, তাই না? কিছু করার নেই, নেচারের দোষ। সানসেট দেখতে দেখতে একটা দৃশ্য দেখে মন ভারাক্রান্ত হয়ে গেল। এখানে 108খানা সাদা পতাকা পোতা হয় মৃত ব্যক্তির স্মরণে, এবং এই পতাকা থাকে যতদিন না এগুলো ছিঁড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ট্রেল শেষের দিকে। 8 থেকে 80 আরামসে এই ট্রেল করতে পারবে। আমার 5 বছরের 2 বাচ্চা তো অনায়াসে ট্রেল কমপ্লিট করলো। তাই বলবো সাহস করে আসুন ভুটানে। এটা কিন্তু আমার বেস্ট এক্সপিরিয়েন্স। আপনারাও আসলে নিরাশ হবেন না। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভুটান ট্রিপ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জানাবেন। তাছাড়া কন্টেন্ট নিয়ে কোনো ফিডব্যাক থাকলেও কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। এরকম ফুড আর ট্রাভেল কন্টেন্টের জন্য এইভাবে চ্যানেলের পাশে থাকুন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে ভুটানের নেক্সট এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।